হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, গল্প সিজন 4 আপলোড দিয়ে দিলাম। গল্পটি অবশ্যই ভালো লাগছে, এই কারণে আপনারা চাচ্ছেন, আমারও ভালো লাগতেছে গল্পটি আপলোড দিতে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এত এত ভিউ হচ্ছে, সাবস্ক্রাইবার হচ্ছে না, খুব খারাপ লাগতেছে। ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার পাইতেছে না, এটা খারাপ লাগতেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর আরও তাহলে গল্পটা দিতে আগ্রহ হবে আর কি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আর আপনারা যারা এখনো এই গল্পটি এই গল্পটি গল্পটি সত্যি অনেক ভালো লাগছে। এই গল্পটি এবার শেষ করে দিব, আহ, এই এই অলপাট করে শেষ করে দিব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ভিউ আসতেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে না, এটা খারাপ লাগতেছে। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেন। আর চলুন আজকে গল্পটি শুরু করা যাক। আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তো চলুন গল্পটি শুরু করা যাক। যে উনি একদম অচল হয়ে বিছানায় পড়ে থাকেন। ওনার সব কাজ অন্য কাউকে করে দিতে হয়। যতদিন পারি ছিল না ততদিন হাসান সাহেবের স্ত্রী করতেন, কিন্তু পারি আসার পর নিজের মায়ের দায়িত্ব ও নিজেই নেয়। মা পড়ে যেতে নিলেই মাকে সহ পারিকে কেউ পিছন থেকে আগলে নেয়। মাকে ঠিক করিয়ে শুয়ে দিয়ে পারির উপর থেকে নিজেকে সরাতে সরাতে বললেন, ইডিয়েট মেয়ে, তুমি পারবে এভাবে মাকে সরাতে? কাউকে ডাক দিলেই তো হতো। সম্রাটের এমন ধমকের সুরে কথা বলায় পারিস সম্রাটের দিকে ক্রোধান্বিত ভঙ্গিতে তাকিয়ে বলল, আমি আমার মায়ের সাথে কি করব না করব সেটা কি এখন আপনার থেকে জানতে হবে? পারির এহেন কথায় সম্রাট হালকা মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ হবে, কারণ এখন থেকে উনি একা তোমার মা নয়, আমারও মা। কি বলতে চান কি আপনি? আর আপনার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার মাকে এখানে নিয়ে আসার? সাহসের তো এখনো কিছুই দেখালাম না জান। তাছাড়া নিজের মায়ের জন্য কিছু করব, তার জন্য তোমার মতো বাচ্চা মেয়ে থেকে অনুমতি নিব? হাউ ফানি। সম্রাট কথা আর কথা বলার ধরন দুটোই যেন আগুনে ঘি ঢালার কাজ করলো। পারি ক্ষিপ্ত হয়ে সম্রাটের দিকে তেড়ে আসলো। এই এই আপনি কাকে বাচ্চা বলছেন? হ্যাঁ, আর এসব কি বলছেন জানতেন? আরে বা, বাচ্চা মেয়েটার তো দেখি এখনো আগের মতোই রাগ আছে। আবার? উফ, অসহ্য। এই, আপনি এখানে কি করছেন এখন? মাকে দেখতে আসলাম। কেন? আর এক মিনিট, আপনি বারবার আমার মাকে মা বলে সম্বোধন করছেন কেন? কি আজব পারি, তোমার মা কি আমার মা নয়? শাশুড়িকে কি মানুষ মা বলে ডাকে না? না, আমার মা আপনার মা নয়। আর আমার মা কেন আপনার শাশুড়ি হতে যাবে? আজব, বউয়ের মা তো শাশুড়িই হয়, তাহলে আমার বেলায় কেন নয়? কারণ আমার মা আপনার শাশুড়ি নয়। আমার জানা মতে আপনার শাশুড়ি অ্যাব্রোডে আছেন। যান সেখানে গিয়ে মা মা করেন। আমি আমার জায়গা মতোই আছি, সরে গেছো শুধু তুমি। এত সময় সম্রাটের কণ্ঠে রসিকতা থাকলেও শেষের কথায় বেশ হতাশা প্রকাশ পেল। পারি সম্রাটের কথার পিঠে কিছু বলবে তার আগেই কেবিনে নার্সের আগমন হয়। সরি ম্যাম, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ইটস ওকে। ম্যাম, আপনি আমাকে একটু পাস দিন, আমি এখনই ম্যামের সব কাজ করে দিচ্ছি। জি, একটু তাড়াতাড়ি করবেন। আমি মাকে বাসায় রেখে তারপর কাজে যাব। সো প্লিজ হারি। বাসায় রেখে যাবে মানে? বাই এনি চান্স পারি তুমি কি মাকে বাসায় নিয়ে যেতে চাইছো? হ্যাঁ, কিন্তু কেন? কারণ এত দামি হাসপাতালে রেখে চিকিৎসা করানোর মতো অ্যাবিলিটি আমাদের এখন আর নেই, তাই। শাট আপ পারি, তুমি খুব ভালো করেই জানো তুমি কেন মাকে নিয়ে যেতে চাচ্ছ। এখানে যদি আমি ব্যতীত অন্য কেউ হতো তাহলে তুমি সব জলাঞ্জলি দিয়ে হলেও মায়ের চিকিৎসা ঠিকই করাতে, কিন্তু আমার থেকে সাহায্য নিতে চাইছো না বলেই এখন এরকম ব্যবহার করছো। ধন্যবাদ বোঝার জন্য। ও শাট আপ পারি, এখান থেকে মাকে নেওয়ার কথা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। প্রথমে পারি স্বীকারোক্তিতে রেগে উচ্চস্বরে ধমকে উঠলেও পরবর্তীতে শান্ত হওয়ার চেষ্টা করে নিচু কণ্ঠেই কথাটা বলে, দেখো পারি, শুধু শুধু জেদ করে মায়ের চিকিৎসার অসুবিধা করার কোনো মানে হয় না। তাই বলছি, আমাকে আমার কাজটা করতে দাও প্লিজ। না, আমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমার নিজের। সেটা যেভাবেই হোক আমি নিজেই পালন করব। তাই দয়া করে আপনি আমাকে বিব্রত করতে আসবেন না। আর হ্যাঁ,
আমি খুব শীঘ্রই এই চাকরিটা ছেড়ে দিব। শুধু অল্প সময়ের জন্য আমিই আপনাদের আশেপাশে আছি। তাই এমন কিছু করবে না যাতে আমাকে লোকের কথা তোপে পড়তে হয়। তুমি ভালো করেই বুঝতে পারছো। আপনারা দয়া করে বাইরে গিয়ে কথা বলুন। এত চেঁচামেচি পেশেন্টের জন্য ঠিক না। আপনি দয়া করে মায়ের কাজটা একটু যত্ন করে করবেন। কথাটা বলেই সম্রাট পারির হাতটা ধরে বাইরে বেরিয়ে এলো। পারির সম্রাটের এহেন কাণ্ডে বেশ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নিজের বন্দি হাতের কবজিটাকে সম্রাটের মুঠোয় একবার দেখে সম্রাটের মুখপানে তাকিয়ে ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। কি চান আপনি? কেন এভাবে আমার পিছু লেগেছেন? তোমার পিছু নই, সামনে আছি আমি। কথাটা শেষ করেই পারির দিকে তাকালো। পারির বিরক্তিকর চাহনি রাগের অভিলাষ মুখশ্রীতে। সবকিছু উপেক্ষা করেই বলল, ওখানে আমাদের জন্য মায়ের ডিস্টার্ব হচ্ছে, তাই এখানে নিয়ে আসলাম। এবার বলো, কি সমস্যা তোমার? আমি মায়ের চিকিৎসা করালে? আমি কেন আপনার সাহায্য নিয়ে আমার মায়ের চিকিৎসা করাবো? কি হন আপনি আমার? আমি কিছু হই না তোমার? সম্রাটের বেদনার্ত প্রশ্ন, পারির কঠোর উত্তর। কিছু হন বুঝি? ও হ্যাঁ, হন তো। আমি যেখানে কাজ করি আপনি সেখানকার সর্বে সর্বা। সেই হিসেবে আপনি আমার বস, আমি আপনার কর্মচারী। পারি। হ্যাঁ, এটাই একমাত্র সম্পর্ক আপনার সাথে আমার। এর বাইরে তো আর কোনো সম্পর্ক আছে বলে তো আমি জানি না। সম্রাট নীরব হয়ে তাকিয়ে আছে পারির দিকে। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমার মতো মানুষের জন্য ভেবেছেন, তাতেই আমি কৃতজ্ঞ। আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাতে আমি ঋণী। দয়া করে এর বেশি কিছু করে আমাকে এতটা দায়বদ্ধ করবেন না, যার দরুন আমাকে লোকের কাছে ছোট হতে হয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু দয়া করে মায়ের চিকিৎসা করা নিয়ে কোনো রকম বাধা আমাকে দিও না। কথা শেষ করেই সম্রাট পারির দিকে চেয়েই পিছু হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর গিয়ে সামনে ফিরে হাঁটা ধরল। এত সময় পারি একবারও সামনে তাকালো না, কিন্তু দূর হতেই কেন জানি খুব ইচ্ছে করলো একবার ওই মানুষটাকে দেখার। চোখ তুলে উপরে তুলতেই অজান্তেই ঝরে পড়ে দুফোঁটা অশ্রু। নিজেকে ধাতস্থ করে চোখের পানি মুছে চলে গেল মায়ের কেবিনে। পারির দেরি দেখে সোহা পারিকে ফোন দেওয়ার জন্য ড্রয়িং রুমে বসে ফোনটা হাতে নিয়ে পারির নাম্বার তুলতেই কলিং বেল বেজে উঠল। হাতের ফোনটা নামিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সম্রাট দেখেই বুঝলো কেন এখনো বাসায় আছে সোহা, তাই সোফায় বসে নিচু থেকেই বলল, আজকে মিস পারির আসতে দেরি হবে। পারির আসতে দেরি হবে এটা যতটা না আশ্চর্যিত করেছে, তার চেয়েও কয়েক গুণ বেশি করেছে সম্রাট কিভাবে এই কথা জানলো তাতে। তুমি কি করে জানলে? সম্রাট বুঝতে পারল ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। যতই হোক পারি আর ওর বিষয়ে ওদের বাড়ির কেউ জানে না, আর এখন এরকম অবস্থায় জানতে পারলে সবার মাঝে পারিকে নিয়ে বাজে চিন্তা আসতে পারে, আর পারির প্রতি কোনো রকম বাজে প্রতিক্রিয়া মানা অসম্ভব। তাই আমতা আমতা করে বলতে লাগলো, ইয়ে, আমি আসলে একটু হাসপাতালের দিকে গিয়েছিলাম একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে। তখন দেখেছিলাম ওই যে ওনার চাচাকে। তখন শুনেছিলাম ওনার মাকে নাকি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কি বলছো? আবারও সিরিয়াস কিছু হয়েছে কি? ওই হাসপাতালে তো অনেক খরচ। পারি তো এত খরচের ভার বহন করতে পারবে বলে মনে হয় না। তুই চিন্তা করিস না, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি। ভদ্র মহিলার চিকিৎসার সম্পূর্ণ খরচ আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হবে। সত্যি? পারি মেনেছে? হ্যাঁ সত্যি, না মানার কি আছে। না মানে, পারি অনেক আত্মবোধ সম্পন্ন একটা মেয়ে। আমি এর আগেও অনেকবার টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু নেয়নি। সোহা, যারা নিজেরা মাসে কয়েক লাখ টাকা নিয়ে শত শত মানুষকে সাহায্য করতো, তারা কিভাবে অন্যের সাহায্য নিবে বলতো? মানে? তুই জানিস পারিকে, পারির আসল পরিচয়? আসল পরিচয় মানে? পারি কি আমাদের ভুল তথ্য দিয়েছে? সম্রাট অনেকটা সময় নিচু হয়ে চুপ করে রইল। বুঝতে পারছি না আজকেই কি সবটা পরিষ্কার করে বলবে, আদেও বলা উচিত হবে। হ্যাঁ উচিত। এমনিতেও অনেকটা সময় হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, আর না, আর কোনো কারণেই আমি পারিকে হারাতে পারবো না। আজকে অন্তত বলি,
এতে অন্তত এই বাড়ির কারো বাড়ির প্রতি পরবর্তীতে কোনো রকম অভিযোগ থাকবে না। মনে মনে এই কথাগুলো ভেবেই সিদ্ধান্ত নিল পারির সত্যিকারের পরিচয় সবার সামনে আনবে। ভাই, তুমি কি এমন কিছু জানতে পেরেছো যা আমাদের জানা হয়নি? সম্রাট মাথা নুইয়ে রেখেই বলল। তোর কি বিশিষ্ট ব্যবসায়ী পরশ আবরার চৌধুরীর কথা মনে আছে? পরশ আবরার চৌধুরী? হুম। সোহা অনেক সময় ধরে চিন্তা করলো, কিন্তু কিছুই মনে পড়ল না। সম্রাটের দিকে অসহায়ের মতো করে তাকালো। মনে পড়ছে না? চৌধুরী গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছিস? যেটাতে হঠাৎ করেই ব্যবসায়িক ধস নামে, তারপর দেনার দায়ে সমস্ত সম্পত্তি নিলামে উঠেছিল, আর নিজের সব কিছু এভাবে হারানোর যন্ত্রণায় পরশ আবরার চৌধুরী হার্ট অ্যাটাক করে মারা যায়। সোহা সম্রাটের কথা শেষ হতেই মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যতদূর শুনেছিলাম উনি ব্যক্তিগতভাবে যথেষ্ট ভালো মানুষ ছিলেন। অসহায় গরিবদের অনেক সাহায্যও করত। বেশ কিছু এতিমখানায়ও নাকি উনি নিয়মিত ডোনেট করতেন। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যাতে এভাবে লোকটা সর্বশান্ত হয়ে গেল? আসলে আল্লাপাক কখন কাকে কি করবে তা কেবল উনিই ভালো জানে। সোহার কথায় সম্রাট একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছুই বলল না। সোহা কিছু সময় নীরব থেকে আবারও জানার উদ্দেশ্যে বলল। কিন্তু এখানে ওনার প্রসঙ্গ আসছে কেন? বাড়ির পুরো নাম কি? প্রশ্ন করে সোহার দিকে উত্তরের আশায় তাকায়। প্রথমে সোহা না বুঝলেও পরে বাড়ির পুরো নাম মুখে একবার বিড়বিড় করে তারপর সম্রাটের দিকে তাকালেই সম্রাট বলে। পারিজাত আবরার চৌধুরী। মিস পারির পুরো নাম পারিজাত আবরার চৌধুরী। সবাই ভালোবেসে পারি ডাকলেও মা বাবা ভালোবেসে পারি পরি বলেই ডাকত। ভাই, পারি কি পরশ আবরার চৌধুরীর মেয়ে? এটা কি সত্যি? পারি মরহুম ব্যবসায়ী পরশ আবরার চৌধুরী সেই একমাত্র মেয়ে? প্রশ্নাত্মক চমকিত চাহনি। অবিশ্বাস্য একটা বিষয় যখন কেউ জানে তখন যেমন অনুভূতি হয়, সোহারও এখন তেমনই অনুভূতি হচ্ছে। সম্রাট ওর কৌতূহল বুঝেই পুরো বিষয়টা খুলে বলে। শুধু পারির সাথে ওর সম্পর্ক আর একটা বিষয় বাদে। সোহার যেন মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। ও ভাবতেই পারছে না পারির মতো একটা মেয়ে এতটুকু জীবনে এত ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে। নিজের ভাইয়ের দিকে তাকিয়ে নিজের কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল। ভাই, তুমি এত কিছু কিভাবে জানো? না মানে ওদের সাথে তো ব্যবসায়িক কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। তাহলে এত ভেতরের খবর কিভাবে জানো? এতগুলো তো কোনো নিউজ পেপারও দেখিনি। তবে সোহার প্রশ্নে সম্রাটের মুখ চুপসে গেলেও দূরে থেকে অন্য কারো উত্তরে সোহার ভ্রু কুঁচকে গেল। কারণ ছাড়াও পারি অন্য একটি পরিচয় আছে, যার দরুন তোমার ভাইকে সব জানতে হয়। মানে কি বলতে চাইছো তুমি? পারি শুধু পারিজাত আবরার চৌধুরীই নয়, পারির পরিচয় শুধু পরশ আবরার চৌধুরীর মেয়ে ছাড়াও আরেকটি পরিচয় আছে। সেটা হচ্ছে পারি তোমার ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড। তানহার মুখ থেকে এই মাত্র নির্গত হওয়া শব্দটা যেন সোহার উপর বজ্রাঘাত করল। তার ভাইয়ের একজন ভালোবাসার মানুষ ছিল, যার বিরহে তার ভাই 7-7টা বছর ভুগছে, অথচ তারা তা বুঝতেই পারল না। এর জন্যই তো তার ভাইয়ের মাঝে হঠাৎ করেই এত পরিবর্তন। অথচ তারা কত সব ভাবত, মনে করত অতিরিক্ত কাজের প্রেসারেই কিংবা হঠাৎ করেই প্রতিপত্তির পেছনে ছুটতে ছুটতে এমন করেই পরিবর্তন হয়েছে। কিন্তু না, তা তো না। তার ভাইয়ের এই বদলের কারণ কারো প্রতারণা, কারো ছেড়ে চলে যাওয়া। কি কি বলছো তুমি তানহা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। পারি তোমার ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড এবং একমাত্র প্রেমিকা, যাকে পাওয়ার জন্য আজও তোমার ভাইয়ের তীব্র পাগলামি। ভাই? সম্রাট নীরব হয়ে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। সোহার কথায় মুখ তুলে তাকালো। সোহার কলিজা যেন মোচড় দিয়ে উঠল নিজের সামর্থ্য শক্ত মনের ভাইয়ের অসহায় বেদনার্ত মুখ দেখে। তোমার ভাইয়ের এই আমূল পরিবর্তনে নৈপথ্যেও রয়েছে পারি নামক এই সুন্দরী মেয়েটা। মানে কি বলছো? সবটা পরিষ্কার করে বলো তো তানহা। তানহা, আর কত লুকোবে নিজের যন্ত্রণা? অন্তত এবার কারোর সাথে ভাগ করো। কি চাইছো কি তুমি? তুমি খুব ভালো করে জানো। তোমার চাওয়া কোনোদিনও দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি কি সত্যিই বুঝতে পারছো না আমি আসলে কি চাই?
না, আমি বুঝতে পারছি না আর না বুঝতে চাইছি, তাই দয়া করে এই কথা এখানেই শেষ করো। তানহা প্লিজ। সম্রাট কথা শেষ করে উঠে চলে গেল। সিঁড়ির সামনে গিয়ে পেছন মুড়ে বলল, এখন যেসব কথা হলো এগুলো আমাদের মাঝেই থাক। আর হ্যাঁ, পারি এই বাড়িতে এতদিন যেমন ছিল তেমনই থাকবে। আমি চাই না পারি এখানে আসাতে কোনো রকম হেজিটেট ফিল করুক। ও যদি একবার বুঝতে পারে যে এই বাড়ির মানুষ ওর অতীত সম্পর্কে সব জানে, তাহলে ও এই বাড়িতে কোনোদিনও আসবে না। আর এই মুহূর্তে বাড়ির জন্য একটা চাকরির খুব প্রয়োজন। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। তানহা আর সোহা নীরব থেকে শুধু চেয়ে দেখল এক হতাশ প্রেমিকের যন্ত্রণা লুকোনোর চেষ্টা। পারি বেশ দেরি করে এলো। এসেই সর্বপ্রথম মুখোমুখি হলো তানহার। তানহার মুখোমুখি হওয়াতে কিছুটা বিব্রত বোধ করলো। কেন জানি তানহাকে দেখলেই নিজের মধ্যে অপরাধ বোধ জেগে ওঠে। তানহা ও পারির দিকে কিছু সময় তাকিয়ে রইল। এরপর তানহাই আগে জিজ্ঞেস করলো, কি অবস্থা তোমার মায়ের? নিজের মায়ের অসুস্থতার কথা তানহা কিভাবে জানলো? মনে মনে প্রশ্নটা আওড়াতেই তানহা নিজের থেকেই উত্তর দিল, সম্রাট এসে বলল তোমার মাকে নাকি হসপিটালে ভর্তি করিয়েছো। জি জি আপু। তানহা বুঝলো পারি কথা বলতে সংকোচ বোধ করছে, তাই পারির হাত দুটো ধরে বলল, তুমি এমন নিজেকে ছোট মনে করছো কেন? দেখো, আমাদের কোম্পানির তরফ থেকে প্রতি বছরই এমন কাউকে না কাউকে সাহায্য করা হয়। সেখানে তো তুমি আমাদের ঘরের লোক, সবার আগে সেটা ডিজার্ভ করো। যদি তোমার মায়ের এমন গুরুত্বপূর্ণ অবস্থার কথা আগে জানতাম, তাহলে অবশ্যই আমরা আগে এগিয়ে যেতাম। কিন্তু এখন আর কি করার আছে, যা হবার তা হয়েই গেছে। তবে দেরিতে হলেও সম্রাট যখন এসে জানালো তোমার মায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচ কোম্পানি বেয়ার করবে, তখন আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। সে যাই হোক, এখন কেমন আছে তোমার মা? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোনো অসুবিধা হলে সম্রাটকে না জানালেও অন্তত আমাকে জানাতে কোনো রকম হেজিটেট ফিল করো না। জি আপু। তানহার সাথে কথা শেষ করে সায়রা রুমের দিকে যেতেই সামনে পড়ল সোহা। আমি জানি ভাই আমাকে বলেছে তোমার মাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো এখন কি অবস্থা ওনার? জি আলহামদুলিল্লাহ এখন আপাতত ভালো। আশা করি উনি দ্রুত স্বাভাবিক হয়ে যাবেন আগের মতো। ইনশাল্লাহ। তুমি গিয়ে বাবুর রুমটা গুছিয়ে রাখো। ওকে ওর নানা ভাই স্কুলে নিয়ে গেছে, চাইলে একটু রেস্টও নিয়ে নিতে পারেন। ধন্যবাদ আপু, আপনারা সবাই আসলেই অনেক ভালো। আমি খুব লাকি আপনাদের এখানে কাজ করতে পেরে। আমরাও লাকি তোমার মতো একজন মানুষের সাথে কাজ করতে পেরে। সোহার সাথে কথা বলার সময় পারি খেয়াল করেছে সোহার আজকের চাহনি ছিল অন্যরকম। বুঝতে পারছে হয়তো কিছু হয়েছে, তবে সেটা ওর সাথেই জড়িত কিনা বুঝতে পারল না। দেখতে দেখতে সময় কেটে গেল অনেকগুলো দিন। সেদিন হাসপাতালে পারির নিষেধাজ্ঞার পর সম্রাট আর পারির মুখোমুখি হয়নি। পারি মনে মনে অনেকবার দেখার ইচ্ছে পোষণ করলেও পরক্ষণেই নিজেকে নিজেই শাসন করেছে। তার ভাষ্যমতে সম্রাট তানহার সম্পত্তি, আর সেদিকে চোখ দেওয়া তার জন্য অন্যায়। তাছাড়াও সে বিধবা ধর্ষিত নারী, কাজেই সম্রাটের প্রতি আকৃষ্ট হওয়া তার জন্য অনুচিত। তাই বরাবরই নিজের মনকে বেঁধে রাখার চেষ্টা করেছে। কিন্তু কিছু বিষয়ের পরিবর্তন ঘটল সেদিন থেকেই, যেদিন সকালবেলা একটা খুশির খবর এলো। আর সেটা হলো সম্রাটের ছোট বোন রুহানি, তানহার ছোট বোন মানহা আর ওদের মা মিসেস জব্বার। রুহানি নিজের পরিবারের সাথে সময় কাটাতে ছুটি নিয়ে এলেও মানহা আর ওর মায়ের আগমন হয়েছে অন্য কারণেও, আর সেটা হলো তানহার বিয়ে। যতই হোক নিজের এত বড় মেয়েকে তো আর উনি অন্যের আশায় ছেড়ে দিতে পারেন না। তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন এবার সম্রাটের সাথে সরাসরি কথা বলবে। এভাবে আর কতদিন মানুষ এভাবে ছন্নছাড়া হয়ে বাঁচতে পারে? তাছাড়া তানহারও অনেক বয়স হয়েছে। যদিও উনি এইসব মানে না, তবুও বড় মেয়েকে বিয়ে না দিয়ে তো ছোট মেয়েকে বিয়ে দেওয়া যায় না। আর সম্রাট, ওর জীবনটা কি এভাবেই কেটে যাবে? ওর মা বাবার কি ইচ্ছে হয় না ছেলের নাতি নাতনিদের সাথে খেলতে, ছেলের বউয়ের সেবা যত্ন নিতে? তাই উনি ঠিক করেছেন এবার সম্রাটের সাথে সরাসরি কথা বলে তবেই এর একটা বিহিত করেই যাবেন। মা, তুমি কেন বলনি আমাকে যে তুমি আজ আসছো? নিজের মায়ের গলা ধরে মায়ের সাথে লেগে কথাটা বলল। বললে কি আর সারপ্রাইজ হতো?
তাই তো না বলে আসা। বুঝেছি, এইসবে পাকা বুড়িটার বুদ্ধি, তাই না? কিন্তু তাই বলে তোমরা সবাই একসাথে কিভাবে? মানহার কান ধরে প্রথম লাইনটা বললেও পরে ছেড়ে দিয়ে শেষের কথাটুকু বলল। হ্যাঁ, আমাদের আসার কথা মানহাই রুহির সাথে শেয়ার করেছে, তারপরে ও আসার কথা বলল, তবে একটু সময় লাগবে বলে অনুরোধ করলো। আমার মনে হলো একসাথেই যাই, তাই আমরা একদিনেই আসলাম। তারপর এই তো এসেই তোদের সারপ্রাইজ করে দিলাম। ইয়েস মম, আই এম সো হ্যাপি। আচ্ছা শোন, সম্রাট আসলে জানাবে, আমার ওর সাথে কিছু কথা আছে। কথা? কোন বিষয়ে মা? তোমাদের বিষয়ে। আমাদের বিষয় মানে? তোমাদের বিষয় মানে তোমাদের বিয়ের বিষয়ে। মা কি বলছো তুমি এসব? তুমি তো জানো। হ্যাঁ জানি আমি, কিন্তু তোমরা কি ভেবে দেখেছো কিভাবে আছো তোমরা দুজন এখন? এটার কি কোনো মানে আদৌ আছে তানহা? যে চলে গেছে তার কথা ভেবে সম্রাট এভাবে নিজের সারাটা জীবন নষ্ট করতে পারে না, আর না জেনে বুঝে তোমাকে এভাবে অবহেলা করতে পারে? এটা ঠিক না। আর তাই আমি ঠিক করেছি এবার তোমাদের একটা হিল্লি করে তবেই আমি ক্ষান্ত হব। কিন্তু মা, কোনো কিন্তু নাই, আমি যা বলার ওর সাথেই বলবো, তোমাকে কিছু বুঝতে হবে না। ওর সাথে এই বিষয়ে কথা বলে লাভ নেই। ওর বাবা মা অনেকবার বলেছে কিন্তু কোনো কাজ হয়নি। ও কি বাবা মায়ের কথাও এখন আর শোনে না? শোনে, তবে এই বিষয় নিয়ে। তাই আমিও চাই না যেচে পড়ে কথা বলে তুমি অপমানিত হও। হ্যাঁ মা, ভাইয়ার মাঝে আগের সেই ভাইয়াকে খুঁজেই পেলাম না। কারণ তোমার ভাইয়ের আগেই সেই ভাই নেই, তাই। না, সবাই এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমি আজই ওর মায়ের সাথে কথা বলবো। মা প্লিজ, এমন করো না, তাহলে আবার সব এলোমেলো হয়ে যাবে। তাহলে ঠিক আছে, করব না এমন কিছু, বলবো না কারোর সাথে কথা। তাহলে তুমিও আমার কথা মেনে নাও। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার চাওয়া একটাই, তোমার একটা গতি করা। তুমি যেভাবে নিজের জীবনকে চালাচ্ছ সেটা কোনো জীবনই নয়। তাই আমি চাই তোমার জীবনে একটা গতি হোক। তুমি ঠিক কি চাচ্ছ সেটা একবার পরিষ্কার করে বলবে প্লিজ? তোমার বিয়ে। বিয়ে মানে? হ্যাঁ আমি চাইছি তোমার বিয়ে দিতে। তোমাকে একটা ভালো পাত্রস্থ করে দিতে পারলে আমি মোটেও শান্তি পাবো। না জানি কোন দিন তোমার বাবার মতো হঠাৎ করেই চলে যাই। তাই আমি চাইছি অন্তত তোমাকে বিয়ে দিয়ে তোমার সংসার করা দেখতে। আল্লাহ চাইলে মানহাটার হবে, তবে তোমারটা আগে, তারপরেই না। এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি জানো মা, তারপরও কেন এরকম করছো বলো? তাহলে আমি যা করতে চাইছি আমাকে তা করতে দাও। তানহা মায়ের মুখের উপর আর কোনো কথা বলল না। যা হবে তা হবেই। সুতরাং এখন সবটা সময়ের হাতেই ছেড়ে দিল। মিসেস জব্বার সম্রাট এবং সম্রাটের মা বাবার অনুরোধে ওদের বাসায় থেকে গেল। পারির সাথেও ওনার দেখা হয়েছে। পারিকে ওনারও বেশ পছন্দ হয়েছে, যদিও এখনও উনি পারির সম্পর্কে কিছুই জানে না। এদিকে রুহানির আবদারে সবাই মিলে পিকনিকে যাওয়ার প্ল্যান করলো। পারি সারাদিন এখানে কাজ করে রাতের বেলা মায়ের কাছে গিয়ে থাকে। যদিও সম্রাট সবটা জানে, তবুও দূর থেকে অন্যের মাধ্যমে অনেকবার বুঝিয়েছে যাতে পারি হাসপাতালে সব সময় না থাকে, কারণ ওরও মানসিক শান্তি দরকার। কিন্তু কে শোনে কার কথা? পারি তো পারি। তানহার মা ঠিক করলেন উনি সরাসরি সম্রাটের বাবা মায়ের সাথে কথা বলবে, তারপর সবাই মিলে সম্রাটকে ম্যানেজ করবে। ঠিক যেমনি কথা তেমনি কাজ। উনি বিকেলে চা পানির সময় কথা তুললেন। ভাই সাহেব, আমার একটা কথা ছিল, বলতে পারেন? আমি এর জন্যই এবার এসেছি। জি ভাবি, বলেন। আমি আসলে বলতে চাচ্ছিলাম সম্রাট আর তানহার বিষয়ে। মানে? আমি বলতে চাইছিলাম সম্রাট আর তানহার বিয়ের ব্যাপারে কি ভাবলেন। দেখেন, আমার তানহার অভিভাবক তো এখানে আপনারাই, তাই আপনাদের মতামত তো অবশ্যই সবার আগে জানা উচিত। কি বলবো ভাবিজান, ছেলেটা তো এ বিষয়ে কথাই শুনতে চায় না। আমাদের তো তানামাকে খুবই পছন্দ। আমরাও চাই তানামা খুব তাড়াতাড়ি আমাদের ঘরের বউ হয়ে আসুক। কিন্তু কেন যে ছেলেটা এমন করে বুঝি না। অথচ দুজন সারাদিন একসাথেই থাকে, কেউ কাউকে ছাড়া কিছুই বোঝে না, কিন্তু বিয়ের কথা বললেই কেমন করে ওঠে।
হ্যাঁ, সেটা তো আমিও জানি, তাই বলছিলাম ওদের না জানিয়ে যদি বিয়েটা ঠিক করে একটা সারপ্রাইজ দিয়ে দেই কেমন হয়? আমিও সেটাই বলছি, হয়তো ছেলেটা লজ্জায় এমন করে। আসলে কি ভাবিজান, আপনাদের কাছে আমাদের অনেক ঋণ। আল্লাহর রহমত, আপনাদের অনুগ্রহের কারণেই আমরা আজ এখানে আছি। আজ আমার ছেলের যা অবস্থা তা পুরোটাই আপনাদের সহযোগিতার ফল। হয়তো এই কারণেই আমাদের ছেলেটা এমন মনে করছে। ওর মনে হচ্ছে ও আপনাদের মেয়ে যোগ্য না। যেই বাড়িতে চাকরের কাজ করেছে সেই বাড়ির মেয়েকে বিয়ে করার কথা ভাবাটাও যে অনেক বড় বিষয়। এই কথাটা আর কখনো বলবেন না। সম্রাটকে সম্রাটকে কখনো আমি অথবা আপনাদের ভাইজান ছেলে মেয়ে অন্য কিছুই ভাবি নাই। চাকর ভাবা তো দূরের কথা, একমাত্র ওকে ভালোবাসি বলেই নিজের সব আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। কারণ একটাই, আমি অথবা আমরা যাকে ভালোবাসি তারা তাকে কিভাবে অসম্মান করে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। কৃতজ্ঞ হওয়ার কিছুই নেই, এখানে আমরা আমাদের স্বার্থের জন্য সব করেছি। আমাদের ছেলের কমতি ওর মাধ্যমেই পূরণের চেষ্টা করেছি। আর তাই তো আপনাদের ভাই যাওয়ার আগে ছেলের মতো করেই ওকে সব কিছুর অংশীদার করে গেছে। সাথে করে গেছে আমাদের একমাত্র অভিভাবক। আল্লাহর পর এই দুনিয়ায় অভিভাবক বলতে আমরা এখন ওকেই তো বুঝি। তাই আমি চাই সব সময়ের জন্যই ওকে একদম আইনতভাবে আমাদের অভিভাবক বানাতে। সবই বুঝলাম, কিন্তু তাদের নিয়ে আমাদের এত কথা, তাদের মতামতের তো দরকার আছে। অবশ্যই তান্হার মতামত আমার জানাই আছে। আর সম্রাট, সে তো শুনছি বেঁকে বসে আছে। তাই বলছিলাম কি, আমরা যদি একটু অন্যরকম ভাবে চেষ্টা করি তাহলে হয়তো হয়েই যাবে। অন্যরকম বলতে কিভাবে? আমাদের একটু ড্রামা করতে হবে। ড্রামা? হ্যাঁ, একটু ছোট্ট ড্রামা করলেই আমার মনে হয় ওকেই ম্যানেজ করা যাবে। এরপর মিসেস জব্বার সবটা বুঝিয়ে বললেন তাদেরকে। ঠিক করা হলো পিকনিক থেকে আসার পর তাদের এই পরিকল্পনা কার্যকর করা হবে। পারে তুমি কালকে আমাদের সাথে যাচ্ছ? সরি, আপু কোথায়? ও মা, পারি আপু, তুমি জানো না আমরা সবাই তো কালকে পিকনিকে যাচ্ছি, ফুল ফ্যামিলি। আশার মতো এই 3 দিনেই পারির সাথে রুহানির ও একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে। যেহেতু রুহানি অনেক ছোট পারির থেকে, তাই পারিকে তুমি করে সম্বোধন করতে পারিই বলেছে। তেমনি রুহানিকেও ও পারি যেন তুমি করে বলে, সেই অনুরোধও রুহানি রেখেছে। তবে মানহা কেন জানি পারিকে কোনো অজানা কারণেই পছন্দ করে না, কিন্তু এখনও কোনো খারাপ ব্যবহার করেনি। মানহা পারিকে পছন্দ করে না, পারি সেটা ওর ব্যবহারেই বুঝতে পেরেছে। তাই মানহার আশেপাশে ও একটু কমই থাকে। পারি ইদানিং ইচ্ছে করেই সবার থেকে নিজেকে গুটিয়ে রাখছে, কারণ ওর অনুভব হচ্ছে এই পরিবারের সবার ভালো ব্যবহারে দুর্বল হয়েই ও আবার সম্রাটের প্রতি আকর্ষিত হচ্ছে, যেটা একদমই চাচ্ছে না। ও তাই নাকি? সেটা তো ভালো কথা। যাও, সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার আনন্দই আলাদা। হ্যাঁ, সেটা তো আমি জানি, আর তাই তো বলছি তুমিও যাবে আমাদের সাথে। কে আমি? কিন্তু আমি কেন? কেন? তুমি কি আমাদের পরিবারের কেউ না? না মানে আপু, ওইটা তো পারিবারিক ট্যুর, এখানে আমি গিয়ে কি করব? সবাই যা করবে তুমিও তাই করবে। তাছাড়া তুমি কিন্তু আমাদের পরিবারের একটা সদস্য, সেটা আগেই বলেছি। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু পারেন তো না, তুমি যাচ্ছ এটাই ফাইনাল। সবচেয়ে বড় কথা, তুমি না গেলে তোমার সাবি বেবিকে কে সামলাবে? তুমি ছাড়া কেউ আছে যে ওকে সামলাতে পারে? ও তো তুমি বলতেই পাগল। আমি সব কিছুই বুঝলাম, তারপর আমার মনে হয় যদি যেতে না চায় তাহলে এত রিকোয়েস্টের কি আছে রুহা? সিঁড়ির সামনে দাঁড়িয়ে কথাটা ছুঁড়ে দিল মানহা। কারো কথায় পিছনে ফিরে ওকে দেখলো বাকি 3 জন। তোমরা যাওয়ার কথা বলার দরকার বলেছো, সে যাবে না, বলেছে যাবে না। অবশ্য এটাই বলার কথা, কারণ যতই হোক পিকনিকটা কিন্তু পারিবারিকভাবে সময় কাটানোর জন্য। এর মধ্যে যদি বাইরের কেউ থাকে তবে সেটা মোটেই ভালো বিষয় নয়। আমি বলছি না এটা শুধু আমাদের সমস্যা হবে, এতে অবশ্য উনি নিজেও কমফর্ট ফিল করবে না। সুতরাং শুধু শুধু এত অনুরোধ করে নেওয়ার কি আছে সেটাই বুঝতে পারছি না। তুমি সব কি বলছো মানহা? আমি ঠিকই বলছি সুহা আপু। না মানে তুমি বুঝতেছো না মানহা, আমি তোমাকে বিষয়টা খুলে বলি।
কিছুই খুলে বলার মতো এখানে কিছু দেখছি না। তুমি আমাদের কথাটা শোনো আগে। রুহা বেবি, তুমি এই বলবে তো সাহেরার বেবির দেখভালের জন্য ওকে নিতে চাইতো? তাহলে তোমার মনে রাখা উচিত আমরা এতগুলো মানুষ ওখানে সাহেরা বেবির সাথে থাকবো, সবাই সাহেরার আপনজন। আমরা সবাই মিলে একদিন পারবো ওকে সামলাতে। তাছাড়া আপনিও আছে, আর আপনি কিন্তু সেই ছোট থেকেই সাহেরার খেয়াল রেখেছে। ইভেন সবসময় সোহা আপুর চেয়েও আপনির সাথে বেশি থাকে। সুতরাং মাত্র একটা দিন বেবির খেয়াল রাখার জন্য এক্সট্রা লোক নিয়ে যাওয়ার দরকার নেই। তার চেয়ে বরং ওনাকে একদিনের জন্য ছুটি দিয়ে দাও। আমার মনে হয় এটাই ওনার জন্য উত্তম। আমি তো শুনলাম ওনার মা নাকি হাসপাতালে, একদিন না হয় মায়ের সেবা করুক। কি বলেন আপু, আমি ঠিক বললাম না? শেষের কথাটায় কি ছিল বুঝতে পারল না পারি। তবে প্রথমে যে ওকে অবজ্ঞা করেই বলেছে সেটা খুব বুঝলো, আর তার সাথে মনে করিয়ে দিল ওর বর্তমান অবস্থা। তাই মুচকি হেসে মৃদু শব্দে ওর উত্তর দিল। তার মানে তুমি সত্যি যাচ্ছ না? তোমরা যাও, গিয়ে আনন্দ করো। তুমি গেলে আমরা সত্যিই খুব কষ্ট হতাম। তুমি এটা ভেবো না, আমার বেবির জন্য তোমাকে নিতে চেয়েছি আমরা। আসলে চেয়েছি তুমি আমাদের সাথে আমাদের মতো করে সময়টা উপভোগ করো। আপু, আপনাকে খুলে বলতে হবে না। আমি জানি আপনাদের, তাই প্লিজ কখনো আমার কাছে নিজেকে এভাবে এক্সপ্লেন করবেন না। আমি সত্যিই যেতে চাই না। তাছাড়া মায়ের সাথেও আজকাল সময় কাটানো হয় না। যেহেতু আপনারা সারাদিনের জন্য প্ল্যান করেছেন, সেহেতু এই দিনটা আমি আমার মায়ের সাথেই কাটাতে চাই, প্লিজ। ওকে যেহেতু তুমি যেতে চাও না, সেহেতু আর কি করার আছে। ওকে কালকে তোমার ছুটি। তোমার মায়ের জন্য কিছু লাগলে অবশ্যই জানাবে, একদম হেজিটেট ফিল করবে না। জি আপু। মানহা কেন এরকম ব্যবহার করলো সেটা কেউ বুঝলো না, এমনকি সে নিজেও না। তবে কোনো অজানা কারণেই পারিকে সহ্য করতে পারছে না। পারি রাতে মায়ের সাথে হাসপাতালে ছিল। সকালে নার্স এলে তার হাতে মাকে তুলে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাসায় আসলো। ইচ্ছে করলো আজকে মায়ের জন্য ঘর থেকে খাবার তৈরি করে নেওয়া, হাসপাতাল থেকেই মায়ের খাবার দেওয়া। সম্রাটের রেফারেন্সের কারণে বিশেষ সুবিধা বলতে একটু বেশি বিশেষ সুবিধা পায়। যদিও এতে কিছুটা ওর বাবার পরিচয় আর সম্মানের কথাও উল্লেখ করা আছে, তবুও পারি বুঝে সবই টাকার খেলা। আজ সম্রাটের টাকার জন্যই ওর বাবার সম্মানের কথাও মনে পড়ল, অথচ এতদিন কারো ওর বাবার সম্মানের কথা মনে ছিল না। কথাটা ভাবতেই একটা তাচ্ছিল্যের হাসি দিল। কি রান্না করবে মায়ের জন্য ভাবতে ভাবতেই মনে হলো ঘরে তেমন কোনো বাজারই নেই। কি রান্না করবে মায়ের জন্য ভাবতে ভাবতেই মনে হলো ঘরে তেমন কোনো বাজারই নেই। থাকবেই বা কি করে, এখন তো ঘরে চুলোই জ্বলে না। যেখানে খাবার খাওয়ার জন্য কেউ নেই সেখানে রান্না করে কি হবে? সকালে বেশিরভাগ দিনই না খেয়ে যাওয়া হয় কাছে, হয় সেখানে গিয়ে নাস্তা করে, না হয় কখনো মায়ের সাথে হাসপাতালে করে, অথবা কোনো দিন সকালে আর খাওয়াই হয় না। আর মা হাসপাতালে থাকার পর তো ঘরে রাতে রান্নার জন্য চুলোই চলে না। বেশি দিন সোহা জোর করে খাইয়ে তারপর ছাড়ে, আর না হলে হাসান কাকাই খাবার নিয়ে হাজির হয়। না, এক কাজ করি, আগে বাজার করে নিয়ে আসি কিছু, তারপর একেবারেই ফ্রেশ হব। কথাটা বিড়বিড় করে নিজের সাথেই বলল। যেই ভাবা সেই কাজ। হাতের পার্সটা নিয়ে বাজারের ব্যাগটা খুঁজতেই দরজায় শব্দ হলো। পারি সেদিকে চেয়ে কপাল কুঁচকে তাকালো। এখন আবার কে এসেছে? কাকা তো কাজে তাহলে। আবারও শব্দ হলো। পারি এবার ব্যাগ খোঁজা বাদ দিয়ে দরজা খুলতে গেল, কিন্তু আশ্চর্য, দরজায় যেন ঝড় চলছে, খোলার সময়টাও দিচ্ছে না। কে ভাই, একটু সময় তো দেন, দরজা দেখছি ভেঙে ফেলার পায়তারা করেছেন। দরজা খুলে পারি হতবাক হয়ে তাকিয়েছিল। দরজার সামনে যেন পুরো মহল্লা এসে দাঁড়িয়েছে। তার মধ্যে দরজায় আঘাত করা লোকটাকে দেখে পারির চোখে মুখে আগুনের ফুলকি ভেসে উঠল, আর তাতে ওই পাশে থাকা মানুষের যেন কিছুই এলো গেল বলে মনে হয় না। আপনি? পিকনিক স্পট সায়রার সাথে দুষ্টুমিতে মেতে আছে সম্রাট। মামু, মা, মনি কেন এলো না? তার কাজ আছে হয়তো। কি কাজ? তা তো জানি না। কেন জানো না?
কারণ আমাকে বলেনি। কেন বলেনি? তাও জানি না। কেন জানো না? সম্রাট বুঝল তার ভাগ্নির প্রশ্নের ছুরি খুলে গেছে, আর তাই এখন তাকেই কিছু একটা করতে হবে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো। কি কথা? তোমার মনিকে আমার কেমন লাগে? খুব ভালো। অনেক ভালো? মাম, অনেক ভালো। এই যে এতগুলো ভালো। নিজের হাত দুটো প্রসারিত করে দেখালো। আচ্ছা, তুমি কি চাও তোমার মনি তোমার সাথে সারা জীবন থাকুক? হুম, চাই তো। তুমি তোমার মনিকে বলতে পারবে? কি? তোমার মনিকে বলবে যেন এখন থেকে তোমার সাথে আমাদের বাসায়ই থাকে। সম্রাটের কথায় সায়রার মুখটা একটুখানি হয়ে গেল। হঠাৎ করে প্রাণোচ্ছল ভাগ্নির মুখটা কালো হয়ে যাওয়াতে সম্রাটের কপাল কুঁচকে গেল। ছোট মায়াবী মুখটা তুলে ধরে বলল, কি হয়েছে আমার মায়ের? হঠাৎ করে মুখটা এমন চুপসে গেল কেন? আমি তো মনিকে বলেছি আমার সাথে আমার ঘরে থাকতে, কিন্তু মনি থাকতেই চায় না। ভাগ্নির কষ্টের কারণ জানতে পেরে সম্রাট একটা সূক্ষ্ম শ্বাস ছাড়ল। তারপর ভাগ্নির মাথায় হাত বুলিয়ে বলল, তাতে কি, তুমি আবারও বলবে। এবং এবার কি করবে বলো তো? কি? তুমি এবার অসুস্থ হওয়ার অভিনয় করবে, তারপর মনিকে ব্ল্যাকমেল করবে যাতে মনি তোমার কথা শুনতে বাধ্য হয়। যদি এই কাজটা করতে পারো তবে মামু তোমাকে কি দিবে বলো তো? কি? ইয়া বড় একটা টেডি দিবে, সাথে এতগুলো চকলেট দিবে না। সত্যি? মুচ্ছি। মামা ভাগ্নির খিলখিল হাসির ফোয়ারাতে ভেসে উঠল আশেপাশের সবার মন। দূর থেকে তাকিয়ে সেই সুন্দর মুহূর্ত উপভোগ করল তাদের আপনজন। একমাত্র সায়রার সাথে থাকলেই সম্রাটকে এরকম হাসি খুশি থাকতে দেখা যায়। তবে ইদানিং এর বাইরেও সম্রাটের মাঝে পরিবর্তন লক্ষণীয়, যেটা কম বেশি সবার চোখেই পড়েছে। যদিও তার একান্ত কারণ কেবল দুজনই জানে, আর তারা হচ্ছে তানহা এবং সোহা। বহু বছর পর নিজের ছেলের মুখে এরকম হাসি দেখে আবেগে আপ্লুত হলেন মাহমুদ সাহেব আর মিসেস মাহমুদ। মিসেস জব্বারও অবাক হয়ে দেখছে বহু পুরনো সেই সম্রাটকে। ওই ঘটনার পর সম্রাটকে উনি আর প্রাণ খুলে হাসতে দেখেনি। এটা যে শুধু সায়রার কারণে নয় সেটাও খুব ভালো করেই বুঝতে পারছে। তাহলে এই পরিবর্তনের কারণ কি? এই, তোমরা কি খালি খেলবে নাকি খাওয়াও লাগবে? আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসি। মা উঠেন, আমরা এখন খাবো। বলে নাও। আসো। ভাগ্নিকে কোলে নিয়ে সবার কাছে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। কোল থেকে নামিয়ে নিচেও বসার জন্য নিচু হতেই ফোনটা বেজে উঠল। রিং 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 রিং। সোজা হয়ে দাঁড়িয়ে পকেট থেকে ফোনটা বের করলো। সামনে তুলে নাম দেখে কপালে একটা চিন্তার ভাঁজ পড়ল। নাম্বার দেখে কেন জানি মনের মধ্যে এক অজানা আতঙ্ক ছড়িয়ে গেল। হ্যালো। অপর পাশের ব্যক্তিটা কি বলল তা বোঝা না গেলেও ভালো কিছু যে নয় তা সম্রাটের কপালের রগে ভেসে ওঠা দেখেই বুঝে গেল। আমি আসছি। কথা শেষ করেই সম্রাট ফোনটা পকেটে ঢুকিয়ে নিজের জ্যাকেটটা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলতে বলতে হাঁটা ধরল। তোমরা এনজয় করো, আমাকে এক্ষুনি যেতে হবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল, আর রেখে গেল এক ঝাঁক কৌতূহলী দৃষ্টি। হ্যালো, আমি সম্রাট মাহমুদ তালুকদার বলছি, সিইও অফ এসটিএ কোম্পানি অফ লিমিটেড। এমার্জেন্সি সার্ভিস দরকার। ওকে প্লিজ, there's a big issue that created by the rascal for my fiancée. She is in trouble. Please go or send your force. Hurry up. Yeah, I will reach as soon as possible. Please. ওপাশের ব্যক্তিও তারা খেয়ে চলে গেল নিজ দায়িত্ব পালনে। সম্রাট ব্লুটুথ দিয়ে কথা বলতে বলতে গতিসীমা অতিক্রম করেই ড্রাইভ করছে, কারণ আজ দেরি হয়ে গেলে যে সে তার পারিকে আবারও হারাবে। ছি,
চেহারা দেখে কেউ বুঝবে এর চরিত্র কেমন। আমাদের মহল্লায় এই রকম নোংরা মেয়ে মানুষ থাকতে পারে না। ঘরে অসুস্থ মা আর দেখো কী সব করে বেড়াচ্ছে। ছি ছি। আরে তোর এইসব করেই তো টাকা কামাই করে, আর সেগুলো দিয়ে মায়ের চিকিৎসা করাচ্ছে। শোনোনি কত বড় হাসপাতাল ভর্তি করিয়েছে, এত টাকা কোথা থেকে আসে? আরে ওই যে পুরুষ মানুষটা আসে না, উনিই তো দেখলাম সেদিন ওই মহিলাকে নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে। হ্যাঁ, তাকে এমনি এমনি নেয়, দেখো না কত বড় গাড়ি করে আসে। সেটার সব জানালা কালো কাচের। অত রাতে একজন মেয়ে মানুষকে দিয়ে যায়, তাও কিনা বাড়ির কাজের লোক। তাহলে বোঝো তো কি হতে পারে এই গাড়ির ভিতরে। বড়লোকেরা তো এই ধরনের অসহায় মেয়েদের সুযোগ এভাবেই নিয়ে থাকে। তাই বলে এই মেয়েরাও এমনিতেই সুযোগ নেবে? একে এই মহল্লায় রাখা যাবে না। পরে দেখা যাবে আমাদের বউছিরাও এর মতো নোংরামো করার সুযোগ নেবে। একে এই মহল্লা থেকে বের করেন। এতই যখন শরীরে ক্ষুধা, তাহলে তো পতিতালয়েই যেতে পারে। ভদ্র সমাজে থেকে এইসব করার মানে কি? এর জন্য না আবার আমাদের স্বামীরাও খারাপ হয়ে যায়, কারণ এদের তো চক্ষু লজ্জা কম, পরের স্বামীর প্রতি বেশিই নজর পড়ে। চারপাশের এমন ধিক্কারে পারির মরে যেতে ইচ্ছে করছে। বারবার আল্লাহর কাছে পায়ের তলার মাটি যেন ফাঁক হয়ে যায়। মনে হচ্ছিল এই জমিনের ফাঁকেই সে নিজেকে লুকিয়ে ফেলুক। প্রতিটি শব্দ ছিল তার দিকে চরিত্রহীনার অপবাদ দিয়ে। আশেপাশে কেউ আফসোস করছে তার সৌন্দর্য নিয়ে, তো কেউ সেই সৌন্দর্য নিয়েই কুৎসিত সব বাক্য ব্যবহার করছে। দরজা খুলে পারিচাকে দেখে, সে ছিল এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী মাকসুদ। স্থানীয় ক্ষমতাধর লোকেদের যত আকাজ কুকাজ সব এই মাকসুদই করে। পারি যখন এই মহল্লায় আসে, তখন থেকেই পারির প্রতি তার লোলুপ দৃষ্টি পড়ে। মাকসুদের আগেও 3টে বউ ছিল, প্রতিটি বউ ছিল অসম্ভব সুন্দরী। প্রথম বউ ওর অতিরিক্ত অত্যাচারের কারণে মারা যায়। বউটির পরিবার ছিল অনেক অসহায় আর গরিব। মেয়ের মৃত্যুর প্রতিবাদ করার সাহসও তাদের হয়নি। এরপরে বউরা অত্যাচার সইতে না পেরে যে যার মতো চলে গেছে। কোথায় গেছে, কার সাথে গেছে, সেই সন্ধান কেউ জানে না, এমনকি মাকসুদ নিজেও না। আসলে সে জানার প্রয়োজনই অনুভব করেনি, কারণ তখন তার জঘন্য নজর পড়ে পারির উপর। পারিকে নিজের করার জন্য সে এতটাই উতলা হয়ে যায় যে পারির প্রতিটি পদক্ষেপে নজর রাখে। এমনকি সেদিন রাতে যেই ছেলেরা পারিকে আক্রমণ করে, তারাও এই মাকসুদের লোকই থাকে। হ্যাঁ, মাকসুদও ছেলেদের আদেশ করেছিল তার জন্য পারিকে তুলে নিয়ে যেতে, কিন্তু ওই ছেলেরা নিজেরাও নেশাগ্রস্ত ছিল, যার দরুন তারা তাদের বসের আদেশ অমান্য করে নিজেরাই পারির উপর হামলে পড়ে, যার দরুন সম্রাটের মুখোমুখি হতে হয়। নিজের পাঠানো ছেলেদের এমন দশা দেখে মাকসুদের মাথা গরম হয়ে যায়। খবর লাগায় সম্রাটের। সেখানে গিয়ে জানতে পারে সম্রাটের বাড়িতে পারির আনাগোনা। এরপর থেকেই এই ভয়ানক পরিকল্পনা আঁটে। এতদিন পারি আর সম্রাটের সবকিছু পর্যবেক্ষণ করে আজ সুযোগ বুঝে পারির বাড়িতে লোক নিয়ে হামলা করে। হ্যাঁ, সম্রাট যে আজ পুরো পরিবার নিয়ে পিকনিকে যাবে আর পারিও বাসায় একা থাকবে, সেটা সে জেনেই আজ এখানে এসেছে। তার ভয়াবহ পরিকল্পনা হচ্ছে পারিকে সবার সামনে হেনস্থা করে আবার নিজেই বাঁচানোর উদ্দেশ্যে মহান সেজে পারিকে বিয়ে করা। পারি এরকম পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে অবশ্যই তাকে বিয়ে করতে বাধ্য হবে, আর যদি তা না হয় তবে সে খুব ভালো করেই জানে কিভাবে বিয়েতে রাজি করাতে হয়। রোহানের সাথে থাকাকালীন এর চেয়েও খারাপ পরিস্থিতির শিকার হয়েছিল, কিন্তু এরকম জঘন্য কথার মুখোমুখি হয়নি। তাই যেন কষ্টের পরিমাণ উপলব্ধি করতে কষ্ট হচ্ছে না। তার চেয়েও বড় কথা, তার জন্য তার বয়স্ক হাসান চাচা আর তার সহধর্মিনী চরম পর্যায়ের অপমানিত হচ্ছে। চাচার গায়েও হাত তুলেছে, মেয়েদের দালাল বলে বারবার অপবাদ দিয়েছে। নিজের জীবনের চরম ক্ষতির সম্মুখীন হওয়া পারির নিজের জন্য খারাপ না লাগলেও তাদের জন্য লাগছে, যারা জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তেও তার পাশে থেকে তাকে সাহায্য করেছে। শয়তান মাকসুদ নিজের রচয়িত গল্পের অংশ হিসেবে পারিকে হেনস্থা করার পর পারিকে শাস্তি হিসেবে তাকে বিয়ে করার প্রস্তাব রাখে। তখনই যেন পারির ভিতরে জ্বালাময়ী রূপ বের হয়ে আসে। সে প্রতিবাদী কণ্ঠে বলে, জীবন থাকতে আমি এই নরপশুকে বিয়ে করব না।
পারির কথায় একদল মানুষ হৈ হৈ করে ওঠে। পারির চরিত্রে যত সম্ভব ট্যাগ লাগানো যায় সেইটা চেষ্টাই তারা করে। এদিকে মাকসুদ যখনই বিয়ের প্রস্তুতি হিসেবে কাজীকে আনতে পাঠায়, তখনই সেখানে এসে হাজির হয় উক্ত থানার ভারপ্রাপ্ত উচ্চ কর্মকর্তা। সম্রাট জানে এই ধরনের বকাটেরা ছোটখাটো অফিসারদের নিজের নিয়ন্ত্রণে রেখেই সব অপকর্ম করে, তাই সে সবার উপরের মহলেই ফোন লাগায়, যার দরুন সিনিয়র অফিসার উপস্থিত হয় এখানে। পারিকে দ্বিতীয়বার পাওয়ার পর এবং সেদিন রাতে পারির উপর মাকসুদ বাহিনীর হামলার পর থেকেই সম্রাট একজন লোক হায়ার করে, যার কাজ কেবল পারির উপর নজর রাখা। নিজ দায়িত্বে নিয়োজিত ওই লোকটি সম্রাটকে ফোন করে খবরটা দেয়। তবে নিজস্ব একটা কাজে একটু আটকে যাওয়ার খবর দিতে দেরি হয়। পুলিশ এসে যখন পারির এর অবস্থা দেখে, তখন সে কিছুটা আতঙ্কিত হয়, কারণ এই ধরনের কাজ করার আগে মাকসুদ তার সাথে চুক্তি করেই নেয় যাতে মাকসুদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া হয়। এমনকি কেউ আইনি পদক্ষেপ নিতে গেলে ওই ভুক্তভোগী পরিবারকেই নানান মামলার ঝামেলায় ফাঁসিয়ে দেওয়া হয়। মাকসুদের পরিকল্পনা এটাও ছিল, কিন্তু কে জানতো এই কাজটাই আজ অফিসারের জন্য খারাপ কিছু বয়ে নিয়ে আসবে। যেই লোক সরাসরি হেড অফিসে ফোন দিয়ে সিনিয়র কর্মকর্তার ঘাম ছুটাতে পারে, তার ক্ষমতা সম্পর্কে ধারণা করা খুব একটা কঠিন কাজ নয়। অফিসারকে দেখে মাকসুদ কিছুটা বিরক্ত হয়। আরে মিয়া, আপনি অহন এখানে কিল্লাই গিয়া আপনারে কেউ কমপ্লেইন করছে? অফিসারের প্রতি মাকসুদের বিরক্তিকর ভঙ্গিতে কথা বলতে দেখে অফিসার কিছুটা ক্ষিপ্ত হয়ে যায়। আরে ভাই, টাকা খাই তাই বলে কি দাম নাই? কি ভাবে এরা? কয়টা টাকা দিয়ে কি মাথা কিনে নিয়েছে? অফিসারের ভাবনার মাঝেই শুনতে পাই মাকসুদের খিটখিটে মেজাজে বলা কথা। কে বলেছে আমারে বলেন তো, এক পোস্টে শেষ করে দেই শালার জীবন ইতিহাস। উফ, থামো তো একটু, সব সময় বেশি কথা বলো। আমার সাথে ঠিক করে কথা বলেন অফিসার, ভুলে যাবেন না মাস শেষ হওয়ার আগেই টাকা পৌঁছে যায়। হ্যাঁ, তো টাকা দাও বলে কি মাথা কিনে নিয়েছো যে যখন যা বলবে তাই শুনতে হবে? কি কইলেন আপনি? মাকসুদের কণ্ঠস্বরে বুঝতে পারলো ও খেপে গেছে। একে খেপালে অফিসারের অবস্থা যে হালুয়া হয়ে যাবে, তাই শান্ত মনে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখো, তোমার সাথে এখন ঝগড়া করতে আসি নাই, আর এখন ঝগড়া করলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি, তাই বেশি কথা না বলে চুপচাপ আমি যাই করি তাই শোনো। মাকসুদ অফিসারের শান্ত কথায় বুঝতে পারল বিষয়টা সিরিয়াস, তাই নিজের ভেতরের অস্থিরতাকে দমিয়ে নিল। তারপর অফিসারের আরেকটু গা ঘেঁষে বলল, কিছু সিরিয়াস? সিরিয়াস মানে অসম্ভব সিরিয়াস। কপাল কুঁচকে তাকিয়ে রইল মাকসুদ। বিরক্ত লাগছে তার। এখন এই মুহূর্তে অফিসারের এমন পেঁচানো কথায় তার এখন কেয়ামত হয়ে গেলেও এইদিকে কোনো মন নেই, কারণ তার চিন্তা কতক্ষণে পারিকে নিজের অধীনে নেওয়া যায়। আর এদিকে কিনা এই অফিসার আসছে কোন বেহুদা প্যাচাল নিয়ে। উফ, এত পেছান কেন? যা বলার তা বলে বিদায় হন তো। সময় মতো টাকা পৌঁছাইয়া যাইব আপনার অ্যাকাউন্টে। তোমার সমস্যা কি জানো? তুমি কারো কথা আগে শুনতে চাও না। মাকসুদ কপালের ভাঁজ আরো গভীর করলো। অফিসার নিচের থেকেই বললেন, কিছু করার আগে চারদিকের খবর নাও, নাকি মেয়ে মানুষের শরীরের গন্ধে সব ভুলে যাও? মাইয়া মানুষের শরীরের ঘ্রাণের চেয়ে ভালো জিনিস এই পৃথিবীতে আর কিছু নাই, তাই হুদাই কথা না পেঁচাইয়া আসল কথায় আহেন। যেই মেয়েকে নিয়ে নাটক সাজাইছো তার খবর কিছু জানো? জানো তার ক্ষমতা কত দূর? কি কইবার চান? এই মেয়ে ইয়াং বিজনেসম্যান, এই বছর অ্যাওয়ার্ড পাওয়া বর্তমানের ব্যবসায়ী হিসেবে যার নাম সবার আগে আসে, সেই সম্রাট মাহমুদ তালুকদারের বাগদত্তা, যার এক হুকুমে হেডকোয়ার্টার থেকে স্বয়ং সিনিয়ররা ফোন দেয়। বুঝতে পেরেছো কি খিচুড়ি পাকাইছো? নিজে তো ফাঁসবা, সাথে আমারেও ঢুকাবা। অফিসারের কথায় মাকসুদ কিছুটা ভয় পেলেও নড়েচড়ে উঠলেও নিজের ভেতরেই দমিয়ে রাখে। অফিসারের সামনে প্রমাণ করার চেষ্টা করে এতে তার কিছুই যায় আসে না। আসলে পারির নেশা এভাবে চেপে ধরছে যে ওর বোধবুদ্ধি দুটোই লোপ পেয়েছে। অফিসার মাকসুদের নির্লিপ্ত ভাব দেখে বলল, তুমি তো দেখছি গায়েই মাখলা না ব্যাপারটা। আমাকে কেন পাঠানো হয়েছে জানো? তোমাকে গ্রেফতার করতে। যদি তা না করি তবে আমার অবস্থাও খারাপ করে দিবে। এখন বলো তুমি কি করবা? আপনি কি আমারে ভয় দেখাইতেছেন? আরে দূর, তোমারে ভয় কেন দেখামো? সতর্ক করতে আসছি।
এখন কি করবা তোমার সিদ্ধান্ত, কিন্তু এই মেয়ের সাথে খারাপ কিছু ঘটলে তার জন্য আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব। হেইডা পরে দেখা যাইব। আপনি কি আমারে ধৈনসা ভাবছেন যে গ্রেপ্তারের ভয় দেখান? ভুইলা যাবেন না, আপনার মতো অফিসার এই মাকসুদ পকেটে নিয়ে ঘুরে। পকেটে নিয়ে ঘোরার কথাটা অফিসারের গায়ে লাগলেও কিছু বললেন না, কারণ এরকম ঘুষখোর অফিসারদের এই রকম কথা হজম করে তবেই না পকেটে টাকা ঢোকাতে হয়। আর মাকসুদ কথাটা একদম মিথ্যে বলে নাই। কয়েক থানার এই শ্রেণীর অফিসারকে কিনে নেওয়ার টাকা এই মাকসুদের আছে। তাছাড়া স্থানীয় অনেক ক্ষমতাবানদের হাতও মাকসুদের উপর রয়েছে। তবে এই মুহূর্তে অফিসারের মাকসুদের চেয়ে নিজের চাকরির চিন্তা বেশি, কারণ মাকসুদকে গ্রেফতার করার আগেই জামিন রেডি হয়ে যায়। কিন্তু ওনার চাকরি হারালে তার জন্য কি করবে? শুধু কি চাকরি, তার সাথে বেআইনি কাজে সহযোগিতা করার অপরাধে না আবার জেল জরিমানাও হয়। মাকসুদ অফিসারের কথাকে তোয়াজ না করে চলে গেল। এত সময় বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে তারা তাদের এই সলা পরামর্শ চালিয়ে যাচ্ছিল। মাকসুদের নির্লিপ্ততা অফিসারের প্যান্ট খারাপ করার উপক্রম করে দিল। সম্রাট যখন পারির বাড়ির সামনে এলো, হঠাৎ করেই যেন ওর শরীরে কাঁপুনি ধরে গেল। বাড়ির সামনে অগণিত লোকের ভিড়, কেমন জানি অন্যরকম একটা পরিবেশ। চারিদিক থেকে নানান গুঞ্জন ওর কানে আসছে। সবকিছু ঠেলে ভিতরে ঢুকে যা দেখলো, তাতে যেন ও বাকরুদ্ধ হয়ে গেছে। রাগে চেহারা লালবর্ণ ধারণ করলো। বিছানায় লাল শাড়ি পরোয়া নতুন বউয়ের বেশে বসে থাকা পারিকে দেখে সম্রাটের পায়ের জমিন যেন আরও একবার সরে যাওয়ার উপক্রম। স্তব্ধ নির্বাক চাহনি, কিন্তু কথা যেন অজস্র বলছে। ভিড় ঠেলে ধীর পায়ে এগিয়ে গেল। সম্রাটকে দেখে চারিদিকের গুঞ্জনের পরিমাণ যেন বেড়ে কয়েক গুণ হয়ে গেল। সব গুঞ্জনকে দৌড়ছাই বলে হাঁটু গেড়ে বসলো পারির পায়ের সামনে। নিজের সামনে এভাবে কাউকে বসতে দেখে এত সময় পর চোখ তুলে তাকালো অসহায় নিস্তেজ নয়ন জোড়া। এক হলো দুই জোড়া নয়ন। একজনের অভিযোগ অপরজনের অজানা রয়ে যাচ্ছে, তো অপরজন জেনেও অসহায়। মানুষের নানান কথায় ও যখন পারিকে বিয়ের জন্য রাজি করানো গেল না, তখনই মুখ্য চালটা দিল মাকসুদ। হাসান সাহেব আর তার স্ত্রীকে আটক করে তাদের মেরে ফেলার হুমকি দিয়ে বাধ্য করলো বিয়ের আসরে বসতে। সদর দরজা খুলে বধূ বেশি দাঁড়িয়ে থাকা পারিকে দেখে যতটা আশ্চর্য আসমা খালা না হয়েছে, তার চেয়েও কয়েক গুণ বেশি হয়েছে সম্রাটের হাতের মুঠোয় পারির হাত দেখে। পুরো বাড়িতে থমথমে একটা ভাব হয়ে উঠল কিছু মুহূর্ত আগেই। কলিং বেলের আওয়াজে নিচু রুম থেকে বেরিয়ে আসলো সবাই। সম্রাটকে অমন অস্থির আর তাড়াহুড়ো করে আসতে দেখে সবাই চিন্তিত হয়ে পড়েছিল। তাই সম্রাট আসার কিছু সময় বাদে তারাও চলে আসে। খালা, ওকে আমার রুমে নিয়ে আসেন। আসমা খালাকে উদ্দেশ্য করে কথাটা বলল। খালা ড্যাব ডেবিয়ে সম্রাট বাড়িকে দেখছে। বাড়ির সবাইকে নিয়ে সম্রাটের মাথায় কিছু আসছে না। এই মুহূর্তে বাড়িকে ছাড়া অন্য কোনো ভাবনা তার মাথায় নাই। খালা, আমি কিছু বলেছি? ধমকে কথাটা বলে সম্রাট। সম্রাটের কড়া ধমকে থতমত খেয়ে গেল। তাড়াহুড়ো বাড়ির সামনে গিয়ে বলল, আসো আমার লগে। পারি এখনো নিরুত্তাপভাবে দাঁড়িয়ে আছে। তার কোনো হেলদোল না দেখে খালা কি করবে বুঝতে পারছে না। সম্রাট বাড়ির দিকে ফিরে বলল, রুমে যাও। সম্রাটের আদেশে পারি সম্রাটের দিকে তাকালো। চাহনিতে কি ছিল বুঝতে পারল না সম্রাট। পারির চোখে চোখ রেখেই বলল, সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর, রুমে গিয়ে রেস্ট করো। পারি এখনো দাঁড়িয়ে রয়েছে। সম্রাট খালাকে ইশারায় বলে পারির হাত ধরেই নিয়ে যেতে। খালাও আদেশ অনুযায়ী কাজ করতে গেল। নিজের হাতে টান অনুভব করায় পারি সম্রাটের থেকে চোখ সরিয়ে খালার দিকে দেয়। খালা পারির চোখ দেখে কিছু একটা বুঝলো, তবুও কিছু বলল না। চোখের ভাষায় কথা বলে, যা মানুষকে বাধ্য করে অপর মানুষের কথা বুঝতে। খালাও যেন পারির চোখেই বুঝতে পারল কিছু, তাই চোখের ভাষায় আশ্বস্ত করে। হাতটা খুব আলগোছে ধরে তারপর ধীরে ধীরে হেঁটে নিয়ে যায় সম্রাটের রুমে। পারির হাঁটাই বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে তার অবস্থা। এইসব কি সম্রাট? আমি অনেক টায়ার্ড, যা বলার কালকে সকালে বলবো। মানে কি, তুমি এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললে আর এখন বলছো তুমি টায়ার্ড? এর জন্যই তখন এত তাড়াহুড়া করে চলে আসলে?
মা, যা জানার আর বলার আমি কালকে সকালেই বলবো। আর কেউ কিছু বলার আগে সোহা বলল, মা, ভাইকে যেতে দাও। সোহার কথায় সবাই সোহার দিকে তাকালো। সোহার মুখ দেখে বোঝা যাচ্ছে সোহা এই ব্যাপারে কিছু বলতে চায়। সম্রাট বোনের সমর্থনে কারো দিকে না তাকিয়ে চলে গেল উপরে। ঘরে গিয়ে দেখলো পারি বেডের পাশে ফ্লোরে হাঁটু ভাঁজ করে তার মধ্যে মুখ গুজে কাঁদছে। পারিকে কাঁদতে দেখে সম্রাটের কষ্ট হলেও কিছু বলল না। ওকে ওর মতো ছেড়ে দিয়ে আলমারি খুলে নিজের কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। পারি ঘরে কারো আনাগোনা অনুভব করতেই চোখ মেলে তাকালো। ওয়াশরুমে ঢোকার সময় সম্রাটকে দেখলো। সম্রাটের সাথে কথা বলার ইচ্ছে নাই, তাই মুখটা ঘুরিয়ে নিল। অভিমানের সাথে চোখ হয়েছে রাগ। হ্যাঁ, রাগ, প্রচুর রাগ। বিয়ে ভাঙতে গেলে বিয়ে করতে হবে, এটা কেমন কথা? ফ্ল্যাশব্যাক। মাকসুদ যখন পারির ঘরে কাজে নিয়ে এসে সম্রাটকে দেখে, তখন আবারও পরিস্থিতি বিগড়ানোর চেষ্টা করে। সম্রাট মাকসুদকে দেখেই ক্ষেপে যায়। পরপর 3টে ঘুষি দেয় নাকের উপর, কোনো রকম কথা ছাড়াই। সম্রাটের এমন অতর্কিত হামলায় মাকসুদ কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারে না। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এর মধ্যেই অনেক মানুষ জড়ো হয়। তারা তামাশা দেখলেও মাকসুদের চেলাপেলারা আবারও সম্রাটকে জড়িয়ে পারিকে তুলে বিভিন্ন নোংরা কথা বলতে থাকে। সবকিছুই পারি নির্বাক হয়ে শুধু দেখতে থাকে। এক পর্যায়ে উঠে সম্রাটকে চলে যেতে বলল। সম্রাট রক্তচক্ষু নিয়ে পারির দিকে তাকালে পারি বেশ ভয় পায়, তবে সেই ভয়কে প্রকাশ না করে সম্রাটকে বলে, আপনি কেন আমার বিয়েতে এসে এরকম অশান্তি করছেন? পারি। গর্জানো কণ্ঠে সম্রাটের হুঙ্কার। পারি নিজেকে ধাতস্থ করে। প্লিজ আপনি চলে যান। চুপ থাকো। চুপ থাকবো মানে? আপনি আমার ঘরে এসে আমারই হবু বরকে মারছেন আর আমাকেই ধমক দিয়ে বলছেন চুপ থাকতে। Shut up. I said just shut up. Don't say any more words. পারির হঠাৎই পরিবর্তনে মাকসুদ কিছুটা আশ্চর্য হয়। হতভম্বের মতো তাকিয়ে থাকে পারি আর সম্রাটের পানে। সম্রাট পারির সাথে কথা বলার মাঝেই ঘরে দৌড়ে ঢুকে হাসান সাহেব আর তার স্ত্রী। তাদেরকে দেখে পারির আত্মায় পানি আসে। দৌড়ে গিয়ে হাসান সাহেবের বুকে ঝাঁপিয়ে পড়ে। তাকে ধরেই চিৎকার করে কান্না শুরু করলো। সম্রাট চোখের ইশারায় কিছু বললে হাসান সাহেব মাথা নাড়ায়। পারি হাসান সাহেবের বুকে পড়েই কাঁদতে থাকে। হাসান সাহেব পরম আদরে নিজের বুকের মাঝেই আগলে রাখে। হাসান সাহেবের কাছে পারি তার নিজ সন্তানের চেয়েও বেশি আদরের। এই মেয়েকে উনি জন্মের পর থেকে মেয়ের মতো করেই আদর যত্নে রেখেছেন। উনি ছিলেন পরশ আবরার চৌধুরীর অফিসের পিয়ন। পারি যখন মিসেস প্রিয়ন্তীর গর্ভে আসেন, তখন একদিন মিসেস প্রিয়ন্তী অফিসে আসেন। মিসেস প্রিয়ন্তী অসাবধানতায় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তখন পরশ আবরার চৌধুরী ছিলেন গুরুত্বপূর্ণ মিটিংয়ে। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করতে না পেরে হাসান সাহেব নিজেই ছুটে চলে যান মিসেস প্রিয়ন্তীকে নিয়ে হাসপাতালে। পুরোটা সময় নিজ দায়িত্বে উনি মিসেস প্রিয়ন্তীর দেখভাল করে। রিস্ক থাকা সত্ত্বেও দায়িত্ব সহকারে ডাক্তারকে অনুরোধ করে চিকিৎসা চালাতে। সেদিন সিজারের মাধ্যমে মাত্র 7.5 মাসে পৃথিবীর মুখ দেখে পারি। পারির জীবনও ছিল হুমকির মুখে। ডাক্তার পারিকে ওটি থেকে বের করে আনার পর প্রথম ওনার কোলেই দিয়েছিল। কিছু সময় রাখার পর নিয়ে যাওয়া হয় অবজারভেশনের জন্য। পুরো 1 মাস পারি ছিল ডাক্তারদের বিশেষ পর্যবেক্ষণের অধীন। পৃথিবীর মুখ দেখার পর প্রথম যেই মানুষটির ছোঁয়া পেয়েছিল, রক্তের টান না থাকা সত্ত্বেও কেন জানি পারি তার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। হাসান সাহেবের মাঝেও পারির জন্য অন্যরকম টান দেখতে পান পরশ আবরার চৌধুরী। সেদিন উনি নিজের চাকরি কিংবা অধিকারের সীমা নিয়ে চিন্তা করেননি। ওনার এই মানবিকতায় মিসেস প্রিয়ন্তী মুগ্ধ হন। পরশ আবরার চৌধুরীকে বলেন, পরশ আবরার চৌধুরী হাসান সাহেবকে খুশি হয়ে প্রমোশন দিতে চাইলে মিসেস প্রিয়ন্তী বলেন হাসান সাহেবকে পারির জন্য বাসায় নিযুক্ত করতে। তখন থেকেই এই বন্ধন আরও মজবুত হয়। পিতার স্নেহে যেই মানুষটি বড় করেছেন, তাকে কোনোদিন বাবা না ডাকলেও তার মাঝে বাবার ছায়া সব সময়ই খুঁজে পায় পারি। আর তাই তো নিজের চরম কষ্টের মুহূর্তে তাকে পেয়ে যেন কান্নারা বাঁধ ভেঙে পড়ছে। হাসান সাহেবের স্ত্রী পারির পিঠে হাত বুলাতে বুলাতে কাঁদছেন।
বাবা মায়ের অতি আদরে বড় হওয়া পুতুলের মতো মেয়েটা কেন এত কষ্ট পাচ্ছে তার জন্য আল্লাহর দরবারে তার অভিযোগের শেষ নেই। মেয়েটার ভালো দিনের জন্য প্রতি নামাজে তিনি দোয়া করে যাচ্ছেন, অথচ আল্লাহ যেন তাদের দোয়া কবুলই করছেন না। হাসান সাহেব পারিকে নিজের বুকে আগলে রেখেই সম্রাটের দিকে চেয়ে অনুমতি দিলেন। এত সময়ে পারির কান্না থামার নাম নিল। পারি সোজা হয়ে দাঁড়াতেই পাশে এসে সম্রাট দাঁড়ায়, কাজী সাহেবের উদ্দেশ্যে বলে, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানোর প্রস্তুতি নেন। বিয়ে পড়ানোর কথায় পারি করুণ দৃষ্টিতে সম্রাটের দিকে তাকায়। সম্রাট পারির চাহনিকে এড়িয়ে কাজী সাহেবের সাথে কথা বলে। সবকিছু নিজেই বলছে আর কাজী সাহেব শুধু লিখছেন। বরের নাম সম্রাট বলতেই মানে কি? সম্রাট কপালে ভাঁজ ফেলে পারির দিকে তাকায়। সম্রাট বর মানে কি? আপনি বরের জায়গায় নিজের নাম কেন লিখেছেন? তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন, জানি আপনারা গল্প শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই ভিডিওটা হয়তো দেখতেছেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা। তো চলুন, অন্যদিন আরও একটি সিজন আপনাদের সাথে দেখা হবে। সিজন 4টি এনজয় করুন। তো চলুন।